হ্যালো গাইস, আমি সুমন। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, ভালো লেগেছে। এই ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে, একটু মন দিয়ে তোমরা দেখো। তো আমি একটা নতুন তোমাদের এখানে একটা টপিক তুলে ধরবো। তো তোমরা আগের ভিডিওতে লক্ষ্য করেছো কিংবা তোমরা আগেও একটু সম্বন্ধে আইডিয়া আছে যে মাইক্রো প্রপাগেশন কিংবা মাইক্রো প্রপাগেশনের আগেও যদি একটু বলি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ কি অঙ্গজ জনন। অর্থাৎ একটা অঙ্গ থেকে, উদ্ভিদের একটা অঙ্গ থেকে যখন নতুন অপত্য সৃষ্টি হয়, তো সেটা বলা হয়েছে কি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আবার কোন কোন রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন আর্টিফিশিয়ালি, অর্থাৎ কি কৃত্রিম মাধ্যমে সম্পন্ন হয়। কৃত্রিম মাধ্যমে মানে কোথায় হয়? একমাত্র কৃত্রিম মাধ্যমে ঘটার জায়গা হলো কি ল্যাবরেটরি মাধ্যম। অর্থাৎ ল্যাবরেটরিতেও বা পরীক্ষাগারেও উদ্ভিদের কোনো একটা অঙ্গকে কৃত্রিম মাধ্যমে কালচার করার দ্বারা বা কালচার মিডিয়ামে কর্ষণ মাধ্যমে কি করা হয়, একটা নতুন অপত্য সৃষ্টি করা হয়। সাধারণত যখন বায়োটেকনোলজি কিংবা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এর ক্ষেত্রে যখন নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় কিংবা কোনো কোষ থেকে বা কলা থেকে বা কোনো অঙ্গ থেকে যখন নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়, উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হয়, রোগ মুক্ত বা জীবাণু মুক্ত অপত্য সৃষ্টি করা হয়, হতেও পারে এবং এটা সম্ভব। এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি মাইক্রো প্রপাগেশন। অর্থাৎ সাধারণত কি বললাম যে একটা পরীক্ষাগারে বা ল্যাবরেটরির মাধ্যমে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সৃষ্টি করা হয়। সাধারণত অঙ্গজ জননে কোনো একটা অঙ্গের পা হয় শাখা, নয় প্রশাখা, নয় বিটক ইত্যাদিগুলোকে কেটে নতুন অপত্য সৃষ্টি করা হয়। কিন্তু মাইক্রো প্রপাগেশনে কি করা হয় বা এই পদ্ধতির মাধ্যমে কি করা হয়, এগুলো থেকে আবার নির্বাচিত করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কোষ বা কলা বা কোনো অঙ্গ, সেগুলো থেকে একটা হুবহু অপত্য সৃষ্টি করা হয় এবং উন্নত পদ্ধতিতে করা হয় এবং উন্নত অপত্য সৃষ্টি করা হয়। তাকে বলা হয় কি মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন যদি এক কথায় বলি, সাধারণত কি বলবো, মাইক্রো ইকুয়াল টু অণু বা ক্ষুদ্র, প্রপাগেশন ইকুয়াল টু প্রপাগেট অর বিস্তারণ। অর্থাৎ কোনো একটা উদ্ভিদের কোষ বা কলা কিংবা কোনো অঙ্গ থেকে যখন কালচার মিডিয়ামে বা কর্ষণ মাধ্যমে কৃষ্টি দ্রবণে রেখে বা কালচার করার মাধ্যমে পরীক্ষাগারে নতুন নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টি করা হয়, তাকে বলবো আমরা কি মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তারণ। এর উদ্দেশ্যটা কি না, এর উদ্দেশ্য সাধারণত কি হয়, আমরা আর্টিফিশিয়ালি কেন করি, পছন্দ মাফিক যেটা দরকার হয় সেটা আমরা সেই অপত্যটা আমরা পেতে পারি বা উৎপন্ন করতে পারি, কম সময়ে অনেক সংখ্যক অপত্য উৎপন্ন করতে পারি, রোগ জীবাণু মুক্ত অপত্য উৎপন্ন করতে পারি কিংবা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উৎপন্ন করতে পারি, যেটা কেবলমাত্র আবারও বলছি এটা একটা ল্যাবরেটরির মাধ্যম কিংবা আর্টিফিশিয়ালি বা কৃত্রিম মাধ্যম যেটা উন্নত টেকনিশিয়ান দ্বারা সম্পন্ন করা হয়। তো আমি তাহলে প্রসেসটা বলি কিভাবে করা হয় বা অণু বিস্তারণের পদ্ধতি। প্রথম কি করা হয়, একটা জনিত্র নির্বাচন করা হয়। জনিত্র নির্বাচন মানে কি, অর্থাৎ যে উদ্ভিদটার কোষ থেকে বা কলা থেকে নতুন অপত্য সৃষ্টি করা হবে সেই উদ্ভিদটাকে বলা হয় কি জনিত্র উদ্ভিদ। এবং সেই উদ্ভিদটা আমরা কিভাবে বা কিরকম প্রকৃতি নির্বাচন করব, রোগমুক্ত হতে হবে অবশ্যই, বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হতে হবে। অর্থাৎ তাহলে কি রোগমুক্ত বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন আমরা জনিত্রী উদ্ভিদ নির্বাচিত করলাম। নির্বাচন করার পর কি করব না, ওই উদ্ভিদের কোনো কোষ কিংবা কোষগুচ্ছ বা কলা কিংবা কোনো অঙ্গকে কি করব, উদ্ভিদ থেকে কৃত্রিম পদ্ধতিতে বিচ্ছিন্ন করব। যে যেটাকে নেওয়া হয় বা যে কোষ বা কলাগুচ্ছ কিংবা কলাটাকে নেওয়া হয় বা অঙ্গটাকে নেওয়া হয় তাকে বলবো আমরা কি এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট কি, অর্থাৎ জনিত্র নির্বাচন থেকে বিচ্ছিন্ন
কোনো কোষ বা কলাগুচ্ছ বা অর্গান বা অঙ্গ ইত্যাদি যাই বলি না কেন নির্বাচন করা হয় এবং বিচ্ছিন্ন করে ওকে কালচার করা হয়, তাহলে তাকে বলবো আমরা কি এক্সপ্ল্যান্ট। এইবার একটু ভালো করে দেখো, যে কোষটা বা কলাটা বিচ্ছিন্ন করা হয় বা কলা থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেই উদ্ভিদটার অর্থাৎ সৃষ্টির যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলবো আমরা কি টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি অর্থাৎ কি, টোটিপোটেন্সি মিন্স কি, টোটিপোটেন্সি হলো সেই ক্ষমতা বা সেই একটা তার পাওয়ারিটি, কোষ বা কলাগুচ্ছ কিংবা অর্গান ইত্যাদির পাওয়ারিটি বা ক্ষমতা, যে ক্ষমতার দ্বারা কি করা হয় নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। অর্থাৎ এক কথায় টোটিপোটেন্সি হলো একটা ধর্ম, যে ধর্মের মাধ্যমে এক্সপ্ল্যান্টটা কি হয় অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। এরপর যখন এক্সপ্ল্যান্ট নির্বাচন করলাম অর্থাৎ জনিত্র উদ্ভিদ নির্বাচনের পর সেখান থেকে এক্সপ্ল্যান্টটাকে আমি কি করলাম কালেক্ট করলাম। এবার এক্সপ্ল্যান্ট কালেক্ট করার পর কি করব, যেহেতু এটা কৃত্রিম পদ্ধতিতে কালচার মিডিয়ামে সম্পন্ন করা হয় বা কর্ষণ মাধ্যমে সম্পন্ন করা হয়, তাহলে আগে কর্ষণ মাধ্যমটা আমাকে প্রিপারেশন করতে হবে বা প্রিপেয়ার করতে হবে। কর্ষণ মাধ্যমে কি থাকে, শুধুমাত্র তো কোনো জলীয় দ্রবণ দিয়ে দিলে হয় না, তার মধ্যে অনেক কিছু রাসায়নিক পদার্থ অ্যাড করতে হয় কিংবা কোনো দ্রবণ প্রস্তুত করতে হয়, যে দ্রবণে ওই এক্সপ্ল্যান্টটাকে রাখলে কোষগুলো বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি হয়। তাহলে একটু দেখে নিই সেই দ্রবণে কি থাকে। একটু ভালো করে লক্ষ্য করো যে কালচার মিডিয়ামে অর্থাৎ কলা দ্রবণে কি থাকে, এক নম্বর কি থাকে, সুগার থাকে। অর্থাৎ কালচার মিডিয়ামে যে দ্রবণটা থাকে সেটা সুগার থাকে কিংবা গ্লুকোজ দেওয়া হয়। এইবার এখানে সুগার না বলে কি বলবো আমি, সুক্রোজ বলতে পারি। সুক্রোজ থাকে কিংবা গ্লুকোজ থাকে কিংবা মল্টোজ থাকে ইত্যাদি দিয়ে প্রস্তুত করা একটা দ্রবণ থাকে, কিংবা এছাড়া আমি ব্যবহার করতে পারি কি আগার আগার দ্রবণ, আগার আগার দ্রবণ ব্যবহার করতে পারি। অর্থাৎ কালচার মিডিয়ামে বা কর্ষণ মাধ্যমে যে দ্রবণটা প্রস্তুত করা হয় সেই দ্রবণটা হচ্ছে সব টোটালটা হচ্ছে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় দ্রবণ, আগার আগার দ্রবণ কিংবা তার মধ্যে সুক্রোজ দেওয়া হয় কিংবা গ্লুকোজ দেওয়া হয় কিংবা মল্টোজ দেওয়া হয়। এইবার সাধারণত আবার কি ব্যবহার করা হয়, এই উপাদানগুলোর মধ্যে সুক্রোজটা ব্যবহার করা হয় যেটা কার্বনের সোর্স হিসেবে ব্যবহার করা হয়। এইবার কেন কার্বনের সোর্স হিসেবে সুক্রোজটা ব্যবহার করা হয়, না কার্বনের সোর্স হিসেবে যেহেতু ব্যবহার করা হয় তার কারণ কি নিউক্লিওপ্রোটিন উৎপাদন করা হয় কিংবা নিউক্লিক অ্যাসিড উৎপাদন করা হয়, এই সুক্রোজটাই একমাত্র উৎপন্ন করে সাধারণত, এবং সুক্রোজটাই ব্যবহার করার পক্ষে অনুকূল হয়, তাই সুক্রোজটাই ব্যবহার করা হয়। এছাড়া আর কি ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক কিছু উপাদান ব্যবহার করা হয়। অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক তোমরা অবশ্যই জানো, অতিমাত্রিক উপাদান এবং স্বল্পমাত্রিক উপাদান কি কি এগুলো ব্যবহার করা হয়। ঠিক অনুরূপভাবে এগুলোর কারণ কি, ওই নিউক্লিওপ্রোটিন উৎপন্ন করে, নিউক্লিওটাইড উৎপন্ন করে, নিউক্লিওসাইড উৎপন্ন করে কিংবা অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে ইত্যাদি। এরপর কি ব্যবহার করা হয়, বৃদ্ধিদায়ক হিসেবে হরমোন ব্যবহার করা হয়, অক্সিন, সাইটোকাইনিন, দুটো হরমোন ব্যবহার করা হয়। কেন করা হয়, এগুলো সাধারণত কি, অক্সিন কি কাজ করে, মূল সৃষ্টি করে, সাইটোকাইনিন কি করে, বিটপ সৃষ্টি করে। তাহলে আমাদের দ্রবণ মাধ্যমে কি ব্যবহার করা হয়, হরমোন ব্যবহার করা হয়, অক্সিন এবং সাইটোকাইনিন সবগুলো মিশ্রিত করে একটা কালচার মিডিয়াম তৈরি করা হয় বা দ্রবণ প্রস্তুত করা হয়। এবং এগুলো যে দিয়ে তৈরি করা হয় বা এগুলো দিয়ে যে মাধ্যমটা তৈরি করা হয় নির্দিষ্ট অনুপাত এটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, এগুলো ব্যবহারের জন্য নির্দিষ্ট অনুপাতে এই দ্রবণগুলোকে ব্যবহার করা হয় বা এই উপাদানগুলোকে ব্যবহার করে দ্রবণ প্রস্তুত করা হয়। এরপর কি হয় না, এক্সপ্লেইনটাকে পালন মাধ্যম প্রস্তুত করা হয়। তাহলে আমি এখানে কি বললাম যে পালন মাধ্যম অর্থাৎ কালচার মিডিয়ামটা আমার প্রস্তুত হয়ে গেল। এরপর নেক্সট কি করব, যে আর্টিফিশিয়ালি যেহেতু কালচার মিডিয়ামটা উৎপন্ন করলাম বা সৃষ্টি করলাম,
এক্সপ্লেনটাকে ট্রান্সফার করবো কোথায়, কালচার মিডিয়ামে, বা কলার স্থানান্তর করবো কোথায়, দ্রবণে। অর্থাৎ কি, তাহলে এখানে কি দ্রবণে, এটা আরো যদি আমি ভালো করে লিখি, দ্রবণ না বলে এখানে কি লিখবো, যে কৃষ্টি মাধ্যমে এক্সপ্লেন স্থানান্তর। অর্থাৎ কি করলাম, এক্সপ্লেন গঠন করলাম বা এক্সপ্লেন কালেক্ট করলাম, কালচার মিডিয়াম প্রস্তুত করলাম, কালচার মিডিয়ামে এক্সপ্লেনটাকে স্থানান্তর করলাম। এরপর কি হয়, এরপর কি হয় না, যে এক্সপ্লেনটা অর্থাৎ কি জনিত্র থেকে নির্বাচিত কোষটা বা কলাটা বা অর্গান, এটা কি করে না, এটা বিভাজিত হতে থাকে। অর্থাৎ ডিভিশন ঘটে একদিকে, আর অন্যদিকে ডিফারেন্সিয়েশন ঘটে। অর্থাৎ বিভাজন এবং বিভেদন দুটো পদ্ধতি সম্পন্ন হয়। বিভাজনের মাধ্যমে কি হয়, এক্সপ্লেনটা বিভাজনের মাধ্যমে কি হয়, অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে। আর বিভেদনের মাধ্যমে কি হয়, ধীরে ধীরে কোষগুলোর কার্যক্ষমতাটা বৃদ্ধি পায়। তাহলে দুটো টার্ম বললাম, কি কি টার্ম বললাম, একটা হচ্ছে কি ডিভিশন অর্থাৎ বিভাজন, যেটা এক্সপ্লেনটা বিভাজিত হয়ে গিয়ে অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে। আর দুই নম্বর কি, অবিভেদিত কোষপুঞ্জ গঠন করার পর ডিফারেন্সিয়েশন বা বিভেদন প্রক্রিয়া সম্পন্ন হয়, যার মাধ্যমে কোষের কার্যকারিতা, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি কাজগুলো সম্পন্ন হতে থাকে বা ধীরে ধীরে ম্যাচুরেশন ঘটে। এরপর কি হয়, তাহলে আমার অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে, অবিভেদিত অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে। এই অবিভেদিত কোষপুঞ্জকে কি বলে ডাকা হয়, অবিভেদিত কোষপুঞ্জকে বলা হয় কি কেলাস। এই টার্মটা তোমরা ভালো করে মনে রাখবে যে কেলাস অর্থাৎ কি এক্সপ্লেন ডিভিশন ঘটে এবং ডিফারেন্সিয়েশন ঘটে, দিয়ে উৎপন্ন হয় কি কেলাস। অর্থাৎ কি এক্সপ্লেনটা বিভাজনের মাধ্যমে অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে। অর্থাৎ একদিকে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পায় এবং বিভাজনের মাধ্যমে কোষপুঞ্জ গঠিত হয়, যেটা কি উৎপন্ন করে, কেলাস উৎপন্ন করে। এরপর কি হয়, উৎপন্ন কেলাস থেকে এই অক্সিন এবং সাইটোকাইনিন, এইবার এই হরমোনের কাজ হয় শুরু হয়। অক্সিন এবং সাইটোকাইনিন কি করে, এই অবিভেদিত যে কেলাস উৎপন্ন হয় বা অবিভেদিত কোষপুঞ্জ যে উৎপন্ন হয়, এই অবিভেদিত কোষপুঞ্জ থেকে এমব্রয়েড গঠন করে। এমব্রয়েড গঠন করে অর্থাৎ কি, এমব্রয়েডটা কি, অর্থাৎ অবিভেদিত কোষপুঞ্জ থেকে এমব্রয়েড অর্থাৎ ভ্রূণ সৃষ্টি করে। এবার ভ্রূণ যে সৃষ্টি করে তাহলে কি হয়, অবিভেদিত কোষপুঞ্জটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ বিভেদনের মাধ্যমে কি হয়, ভ্রূণ উৎপন্ন করে। যে ভ্রূণটা একদিকে থাকে কি বিটপ অংশ সৃষ্টি হয় এবং অপর প্রান্ত থেকে কি উৎপন্ন হয়, মূল সৃষ্টি হয়। এবার এখানে আবার দুটো গুরুত্বপূর্ণ টার্ম আছে, যেটা বিটপ সৃষ্টি করে অর্থাৎ কেলাস থেকে যে বিটপ সৃষ্টি করে, এই পদ্ধতিটাকে বলা হয় কি ক্যালোজেনেসিস। অর্থাৎ ক্যালোজেনেসিস একটা নতুন টার্ম বললাম, যে এমব্রয়েড থেকে বা ভ্রূণ থেকে অর্থাৎ কেলাস থেকে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোনের দ্বারা একটা বিটপ সৃষ্টি হয়, একটা পার্ট। বিটপ সৃষ্টির পার্টটাকে বলা হয় কি ক্যালোজেনেসিস। এবং যে পার্টটা মূল সৃষ্টি করে, তাহলে মূলটাকে বলবো আমরা কি রাইজোজেনেসিস। রাইজোজেনেসিস অর্থাৎ দুটো টার্ম পেলাম, একটা কি বললাম ক্যালোজেনেসিস, বিটপ সৃষ্টি করে এমব্রয়েড থেকে, আর যেটা মূল সৃষ্টি করে এমব্রয়েড থেকে তাকে বলবো আমরা কি রাইজোজেনেসিস। তাহলে আমার কি হলো, কেলাস থেকে আমার কি এমব্রয়েড গঠন হয়ে গেল। এইবার ঠিক ভ্রূণের সাদৃশ্য বা ভ্রূণের মতো দেখতে বলে একে নামটা দেওয়া হয়েছে কি এমব্রয়েড। এবারে যে এমব্রয়েড উৎপন্ন হয়, এমব্রয়েডটা আবার কালচার মিডিয়ামে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে, প্ল্যান্টলেট উৎপন্ন করে অর্থাৎ অপরিণত অপত্য উৎপন্ন করে। অপরিণত অপত্য উৎপন্ন করে, যে অপরিণত অপত্যটা আবার কালচার মিডিয়ামের থেকে বাইরে বের করে নিয়ে আনা হয় এবং ফিল্ডে তাকে প্রস্তুত করা হয়
পরিণত অপত্য উৎপন্ন করে। পরিণত অপত্য উৎপন্ন করে। এইবার পরিণত যে অপত্য উৎপন্ন হলো একে আমরা ফিল্ডে লাগিয়ে কি করা হয়, একটা সুসম্পন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একটা অপত্য পেয়ে গেলাম। তাহলে দেখো, জনিত্র নির্বাচন, তা থেকে এক্সপ্লেন্ট আমি কালেক্ট করলাম, এক্সপ্লেন্ট কালেক্ট করার পর কালচার মিডিয়াম প্রস্তুত করে কলারটাকে স্থানান্তর করলাম, স্থানান্তর করার পর কি করলাম, কেলাস গঠন করলাম, অর্থাৎ কেলাস উৎপন্ন হলো, অর্থাৎ অবিভেদিত কোষপুঞ্জ গঠন হলো। সেখান থেকে কি উৎপন্ন হয়, এমব্রয়েড গঠন হয়। এবার এমব্রয়েডের একদিকে বিটক, অন্যদিকে মূল সৃষ্টি হয়। বিটক মূল সৃষ্টি হওয়ার পর অপরিণত অপত্য অর্থাৎ প্ল্যান্টলেট গঠন করে। প্ল্যান্টলেটটা কি করা হয়, ফিল্ডে অপত্য উৎপাদন বা পরিণত অপত্য উৎপাদন সৃষ্টি হয়। তাহলে আমি কি পেলাম, একটা এক্সপ্ল্যান্ট থেকে বা কোনো কোষ থেকে বা কলা থেকে বা কোনো অঙ্গ থেকে কি পেলাম, একটা অপত্য পেয়ে গেলাম, যেটা কালচার মিডিয়ামে রেখে কর্ষণ মাধ্যমে বা কৃষ্টি মাধ্যমে নতুন একটা অপত্য সৃষ্টি পেলাম। তাহলে এই যে সৃষ্টি করলাম, তাহলে এর সুবিধাটা কি পেলাম? সাধারণত আমি আগেই বলেছি কি যে কেন করা হয়, ঠিক একই রকম সুবিধাটি, একটা কি করা হয়, এক্সপ্ল্যান্ট সৃষ্টি করা হয়, এক্সপ্ল্যান্ট থেকে অপত্য উৎপন্ন করা হয়। এবার অসংখ্য আমি অপত্য উৎপন্ন করতে পারি, রোগ জীবাণু মুক্ত অপত্য সৃষ্টি করতে পারি। এছাড়া কি করতে পারি, যদি আমি জেনেটিক্যালি, আগেই বলেছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিনগতভাবে উন্নত সম্পন্ন আমি অপত্য সৃষ্টি করতে পারি, কিংবা এখানে যদি কোনো ক্রস ঘটাই বা সংকরায়ন ঘটাই, এই মাধ্যমে আমি সংকরায়ন ঘটানোর মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টি করতে পারি। এটা হচ্ছে কি মাইক্রো প্রপাগেশনের সুবিধা। কিন্তু সুবিধার পাশাপাশি একটা অসুবিধাও বর্তমান। অসুবিধা কি না, সাধারণত এটা কি হয়, যেহেতু কালচার মিডিয়ামে ল্যাবরেটরিতে সম্পন্ন করা হয়, তাহলে কি ঠিক একটা নির্দিষ্ট অনুপাতে দ্রবণ প্রস্তুত করা হয়। দ্রবণে যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে নেওয়া হয় এবং সঠিক অনুপাত জেনে তারপর দ্রবণ সৃষ্টি করা হয়। যদি কোনো কারণে এই দ্রবণটা বা দ্রবণের যে অনুপাতটা যদি আর ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে না, অর্থাৎ কেলাস উৎপন্ন হয় না। উন্নত টেকনিশিয়ানের দরকার হয়। যেহেতু এটা অত্যাধিক পরিমাণে কষ্ট হয়, ল্যাবরেটরিতে সম্পন্ন করা হয়, ফলে অত্যাধিক কষ্ট হয় এবং তার মধ্যে কি করা হয়, যদি না ঠিকঠাকভাবে সম্পন্ন করা হয়, তাহলে বেকার সেটা ব্যয়িত হয়ে যায় টাকাগুলো। এরপর কি করা হয়, অ্যাপ্লিকেশন কি বা কোথায় প্রয়োগ করা হয়? প্রথমে বললাম কি, রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয় বা অপত্য সৃষ্টি করা হয়, অসংখ্য অপত্য সৃষ্টি করা হয়। সাধারণত হর্টিকালচার বা উদ্যানবিদ্যায় উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিংবা উন্নত ভ্যারাইটি সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এছাড়া কাষ্ঠল উদ্ভিদ সৃষ্টি করা হয়। এছাড়া কি করা হয়, মেডিকেলি, অর্থাৎ কি যেসব গুরুত্বপূর্ণ অতত্ব যেগুলো কি হয় মেডিকেলি সৃষ্টি করা, অর্থাৎ কি ঔষধের জন্য বা চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্ভিদগুলো ব্যবহৃত হয়, সেগুলো আমার কৃত্রিম পদ্ধতিতে সম্পন্ন করা হয়। এবার যেগুলো বাইরে চাষ করা অসম্ভব হয়ে যায়, সেটা আমি কি করতে পারি, কালচার মিডিয়ামে করতে পারি এবং অপত্য অসংখ্য অপত্য উৎপন্ন করতে পারি। তবে এর ক্ষেত্রে কিছু কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি কি, যেমন একটা এই যে পরীক্ষাগার, যেহেতু পরীক্ষাগারে করা হয়, পরীক্ষাগারটাকে কি করা হয়, রোগ জীবাণু মুক্ত করা হয়। অর্থাৎ রোগ জীবাণু মুক্ত যদি না করা হয়, টোটাল ল্যাবরেটরিকে রোগ জীবাণু মুক্ত করা হয় বা স্টেরিলাইজেশন ঘটানো হয়, না হলে কিন্তু উৎপন্ন অপত্যের মধ্যে কোনো কারণে কিংবা কোনো বৃষ্টি দোকানে যদি কোনো কারণে যদি ওই রোগ জীবাণুগুলো এন্টার করে যায়, তাহলে কিন্তু অপত্যের ক্ষেত্রে জীবাণু মুক্ত বা অপত্য উদ্ভিদ সম্পন্ন হয় না। নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকা প্রয়োজন, অ্যাপ্রক্সিমেটলি 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়, উন্নত টেকনিশিয়ানের দরকার হয় এবং টোটাল পালন মাধ্যমটা সুস্পষ্ট সম্পন্ন করার জন্য একটা সুস্পষ্ট পরিবেশের দরকার হয়। তো আশা করি বন্ধুরা, ভাইরা, বোনেরা কিংবা আমার আদরের ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ সম্পর্কে বুঝতে পেরেছো এবং যতটা সম্ভব তোমাদের সামনে আমি এক্সপ্রেস করেছি। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তাহলে তোমরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, তোমার বাকি বন্ধুদেরকে জানিয়ে দিও। থ্যাংক ইউ।